এপ্রিলে যে নির্বাচন ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা, আমি আজও সেটার আরেকটা দিক নিয়ে কথা বলতে চাইছি। ইনি অলরেডি সম্ভবত ৩টা ভিডিও করা হয়েছে, ইটস দ্য ফোর্থ। কারণ আমার কাছে মনে হয় এই সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটাকে খুব সিরিয়াসলি দেখা দরকার। এবং আমরা যে ধরনের রাজনৈতিক প্রেক্ষাপটে আছি, আমাদের গণতান্ত্রিক যে ট্রানজিশন হওয়ার সম্ভাবনা সামনে আছে, আমি দেখুন নিশ্চিত বলছি না, সম্ভাবনা বলছি। এলাচ দিলাম, চা পাতা দিলাম, চিনি দিলাম সামান্য, একটু চা বানাবো কাকুর জন্য। না দেখেন, সিরিয়াস হওয়ার কিচ্ছু নাই। সিরিয়াস হয়ে কে কি করতে পারছে জীবনে? আসুন মজা করি, তবে এই মজা অনেক দূর যাবে। টিউলিপ সিদ্দিকী নাটকীয়ভাবে ড্রামাটিক্যালি একটা চিঠি লিখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিকতা, তো সেই যে আন্তর্জাতিক যে লবি তার রয়েছে, সেই লবির ক্ষেত্রে যদি আপনি বিচার করেন, বিশ্লেষণ করেন, তাহলে একমাত্র আওয়ামী লীগের সেই আন্তর্জাতিক লবিটা রয়েছে যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ইনপার্সন যোগাযোগ রক্ষা করতে পারে। সেই প্রসঙ্গে পরে আসবো, তার আগে যেটা বলে নেই সেটা হলো তিনি যে লন্ডন যাবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। মাত্র প্রবাহ তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, কতটা রোমাঞ্চকর হতে চলেছে, ভিডিওর অংশ বেশি দেখে বুঝেই গিয়েছেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটু স্কিপ করবেন না। আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, বেশি কথা না বাড়িয়ে সরাসরি বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে লাইক করে দিন, বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে যারা একের পর এক দেখে আসি। এপ্রিলে যে নির্বাচন ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা, আমি আজও সেটার আরেকটা দিক নিয়ে কথা বলতে চাইছি। ইনি অলরেডি সম্ভবত 3টা ভিডিও করা হয়েছে, ইটস দ্য ফোর্থ। কারণ আমার কাছে মনে হয় এই সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটাকে খুব সিরিয়াসলি দেখা দরকার। এবং আমরা যে ধরনের রাজনৈতিক প্রেক্ষাপটে আছি, আমাদের গণতান্ত্রিক যে ট্রানজিশন হওয়ার সম্ভাবনা সামনে আছে, আমি দেখুন নিশ্চিত বলছি না, সম্ভাবনা বলছি, সেই সম্ভাবনার পথে এই নির্বাচনটা কবে হবে, কিভাবে হবে, তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সে কারণেই যদি কোনো ক্ষেত্রে কোনো শঙ্কা আমাদের কারো থেকে থাকে এবং সেটা যদি খুব সামান্য হয়, সেটা বলে রাখা উচিত এবং বারবার বলা উচিত। আপনারা খেয়াল করবেন, আমি একটা শঙ্কার কথা, নির্বাচনটা কীভাবে ভণ্ডুল করার চেষ্টা হতে পারে, সেই শঙ্কার কথা বারবার বলছি। আমি নিজে যে খুব কনফিডেন্ট যে এরকম কিছু হতেই যাচ্ছে তা না, কিন্তু আমি আশঙ্কা করি এবং তার পার্সেন্টেজ খুব নিচুও না, মোটামুটি ভালো পার্সেন্টেজ আছে সেই প্রবাবিলিটি আমার বিবেচনায়। সে কারণে আমি মনে করি আমাদের বারবার এগুলো নিয়ে বলা দরকার। হতেই পারে যে শেষ পর্যন্ত এমন কিছু হবে না, কিন্তু মাঝে মাঝে হয় আমাদের জীবন এমন জায়গায় এসে দাঁড়ায়, তখন অতিরিক্ত সতর্কতা, যেটাকে কেউ অতি সতর্কতা বলেও মনে করতে পারেন, সেগুলো করতে হতে পারে, এটা করা দরকার আছে বলে মনে করি। যেমন এপ্রিলের নির্বাচনের একটা বড় ঝুঁকি আমি এভাবে দেখি যে এপ্রিলের নির্বাচনের কারণে এমনও হতে পারে সহসা নির্বাচনই হবে না, আগামী বছরের শেষে বা তারও পরে চলে যেতে পারে। এবং কেউ কেউ এইরকম একটা পরিকল্পনা সাজিয়ে এপ্রিলের নির্বাচনটাকে নিয়ে গেছেন। এটা আমি এখন একটা সম্ভাবনা অ্যাটলিস্ট দেখছি, এবং খুব কম সম্ভাবনা যে তা না। কেন এভাবে ভাবছি? আমি গত বেশ কিছুদিন থেকে একটা কথা বলার চেষ্টা করছি যে নির্বাচন পেছানোর একটা চাপ তৈরি হবে মূলত এনসিপির পক্ষ থেকে, এবং জামায়াতে ইসলামীও তার সাথে থাকবে। এটা আমরা এখনকার যে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, এটা আমাদের মনে রাখতে হবে। খুবই ভোলাটাইল একটা সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। পলিটিক্যাল ল্যান্ডস্কেপ এখন যে জায়গায় আছে সেটা এই জায়গায় থাকবে, তা নাও হতে পারে। বিশেষ করে জামায়াতে ইসলামীর মতো দল, তারা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন বলেই আমরা অনুমান করতে পারি। কারণ একটা নির্বাচন হলে সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে, তার সাথে কতটুকু সংঘাতে কিভাবে তারা যাবে সেই হিসাব তারা করতে পারে, এবং তাদের স্টেক কিন্তু অনেক হাই, যেটা এনসিপির না। এনসিপির কিন্তু নির্বাচনী স্টেক খুব হাই না, কিন্তু এনসিপি এটা তুলবে এবং জামায়াত তার সাথে থাকতে পারে। সেটা হচ্ছে, বারবার বলছি, যে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য তারা মাঠে নামতে পারে। অলরেডি একটা, যেটা আগেও বলেছে আবারও বলতে চাই, কিন্তু এটাকে ঘিরে কেন বলছি নির্বাচন এপ্রিলে থাকাটা খুবই ঝুঁকিপূর্ণ। তারা যে অলরেডি বলছেন এই নির্বাচন কমিশনকে তারা মানেন না। সো এই নির্বাচন কমিশন যদি যাবতীয় বাকি সব কাজ করুক, তারা তফসিল ঘোষণা করলেই তারা বলতে পারেন যে এই নির্বাচন কমিশন তো আমি মানি না, সুতরাং আমি তফসিল প্রত্যাখ্যান করছি। এই যে প্রত্যাখ্যান করছি বলার গ্রাউন্ডটা তারা তৈরি করছেন। কিন্তু আমি স্মরণ করিয়ে দেই, তারা রীতিমতো একটা প্রোগ্রাম করেছেন নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে, যখন জনাব ইশরাকের সমর্থকরা রাস্তায় ছিলেন তখন। শুধু সেটাই না, এনসিপির প্রধান জনাব নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার বক্তব্যের পর যে ফার্স্ট ইমপ্রেশন দিয়েছেন, আমি তাদের ফেসবুক পেজে দেখলাম, সেই বক্তব্যে ক্লিয়ারলি আবারও নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলেছেন, এবং পুনর্গঠনের করে তার অধীনে নির্বাচন, এই নির্বাচন কমিশনের অধীনে তারা নির্বাচন করবেন না।
এটা হতে পারে যে এই নির্বাচন কমিশনকে তারা বাতিল করে কোনো না কোনো ধরনের নেগোসিয়েশনে যেতে চান পলিটিক্সের মাঠের অন্যান্য খেলোয়াড়দের সাথে, বিএনপির সাথে বিশেষ করে। সেটা তাদের ব্যাপার, আমরা নিশ্চিত নই তারা আসলে কি চান। কিন্তু নির্বাচন ভণ্ডুল করা, নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা চেষ্টা তারা এটার মাধ্যমে করতে পারেন। তারা মাঠে নেমে যাবেন, যমুনায় যাবেন, পরে শাহবাগ আসবেন, তাদের সাথে জামায়াতে ইসলামী ইনফর্মালি বা ফর্মালিও থাকতে পারে, এবং ইসলামী আন্দোলন সম্ভবত তাদের সাথে পুরোপুরি অ্যালাইন্ড। এর বাইরেও অন্যান্য ইসলামিস্ট ফোর্সেস তারা এর সাথে থাকতে পারে। তো সেরকম কিছু যদি হয়, এখন তারা সংকটটা এপ্রিলে হলে নির্বাচনের কি সংকট হবে? আমরা ধরে নেই নির্বাচনটা ডিসেম্বরে ঘোষিত হলো, ধরে নিলাম আমরা। তো এরকম একই এই নির্বাচন কমিশনের অধীনে করবো না বলে এনসিপি মাঠে নেমে গেল, এবং কিছুদিন বেশ মাঠে সমস্যা হলো, পাল্টাপাল্টি জনসমাবেশ হলো, মিছিল হলো, এতে নির্বাচনটা খানিকটা পিছিয়েও গেল। সেই ক্ষেত্রে ডিসেম্বরের নির্বাচনটা জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যে কিন্তু হয়ে যাওয়া যায়, কারণ রমজানের আগে নির্বাচনটা ফেলার কথা আছে। তাহলে একটা অ্যাকোমোডেটিং স্পেস আছে। আচ্ছা, আমরা ধরে নেই আরেকটা আলাপ আছে, জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির প্রথম দিকে যদি নির্বাচন হয়। আমার কাছে মনে হয় ইন অল কনসিডারেশনস এটাই বেস্ট অপশন। যে বিএনপি ডিসেম্বর চাইছে, ঠিক আছে, সরকারের খানিকটা ইগো হয়েছে, আমরা বিএনপির কথাই কেন শুনবো, আমরা তাহলে ওটা করি, এতে সবগুলি রক্ষা হয়। তো সেটাও যদি হয়, স্টিল এই নির্বাচন কমিশন থাকলে বা এনসিপি একই ধরনের মুভমেন্ট, শুধু এই নির্বাচন কমিশন না, তারা বিচার সংস্কার এগুলো ভালোভাবে ভিজিবল না হলেও নির্বাচন করবে কি করবে না, নির্বাচন না করার অধিকার আছে, কিন্তু তারা নির্বাচন প্রত্যাখ্যান বা প্রতিহত করার চেষ্টা করতে পারেন। সেই ক্ষেত্রে ফেব্রুয়ারিতেও যদি হয়, তখন কিন্তু এখন যে শিডিউলটা বলা আছে এটা শেষ অপশন হিসেবে থাকে। তখনও নানান রকম পাল্টাপাল্টি হলো মাঠে, শেষে নির্বাচন খানিকটা যদি পেছানোর পরিস্থিতি তৈরি হয়ে যায়, সেই ক্ষেত্রে ওই একই রমজানের আগে তফসিল ঘোষণা করবে, পুরো রমজানের মধ্যে যে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ, অফিসিয়াল কাজ আছে সেগুলো চলবে, এবং ঈদের পর 2 সপ্তাহ ক্যাম্পেইন দিয়ে নির্বাচন, মানে এপ্রিলের মিডের আগে নির্বাচনটা হয়ে গেল। এখন আমরা চিন্তা করি যে সময়টা নির্বাচনের ডেট ঠিক করা হয়েছে, এখানে সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হয়েছে এরকম। ধরে নিলাম যে এটার যে প্ল্যান, রমজানের আগে নির্বাচনের শিডিউল ঘোষণা করলো নির্বাচন কমিশন। এনসিপি অলরেডি ঘোষণা করেছে নির্বাচন কমিশনের অধীনে তারা নির্বাচন করবেন না। তারা নির্বাচন করবেন না ঘোষণা দেয়া ইটসেলফ ও প্রবলেম তৈরি করবে। আমি বারবার বলছি, এনসিপি নির্বাচনী মাঠের কোনো শক্তিই নয়, কিন্তু এই দলটাতে যেহেতু আমাদের এই গণঅভ্যুত্থানের সামনের সারিতে থাকা অনেক গুরুত্বপূর্ণ, আমাদের অনেক প্রিয় মুখ আছে, তাই এর একটা আলাদা গুরুত্ব আছে। এবং তার সাথে যদি জামায়াত অ্যালাইন্ড হয়, সেটা আসলে বিএনপির নির্বাচনে পার্টিসিপেট করা কেউ প্রবলেমের মধ্যে ফেলতে পারে। আমি এর আগে একদিন একটা ভিডিওতে আপনাদেরকে বলেছি, আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য তারা মরিয়া ছিল, এবং এখন জাতীয় পার্টিও নিষিদ্ধ করার আলাপ আনছে মূলত এই কারণে। তাতে যেটা দাঁড়াবে, জামায়াত এবং এনসিপি না হলে এই নির্বাচনের অ্যাকসেপ্টেবিলিটি নিয়ে প্রশ্ন আসবে। কিন্তু আবারও বলছি যে তারা নির্বাচন করবে না এটা একটা ব্যাপার, কিন্তু তারা যদি আবার নির্বাচনী তফসিল বাতিল করার জন্য কর্মসূচি দেয়, যেটা এটা আমরা মানি না, নির্বাচন এই সময় হতে পারবে না, তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? যদি এপ্রিলের এই জায়গায় নির্বাচন না দেওয়া যায়, তাহলে ওর পর শিডিউল দিয়ে নির্বাচন হতে হতে জুন জুলাই এসব হয়ে যাবে, এবং বাংলাদেশে জুন জুলাইয়ে আসলে কোনো নির্বাচন ফিজিবল না। টেকনিক্যালি সম্ভব, যে কোনো সময় নির্বাচন করা যায়, কিন্তু জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর এগুলো সব তীব্র গরম, বৃষ্টি, ঝড়, এই সবের মধ্যে থাকে। বহু জায়গায় বন্যা হয়ে যেতে পারে, বাংলাদেশে এগুলো খুবই খুবই পসিবল ব্যাপার। ফলে নির্বাচনটা আসলে এরপর বেশ কয়েক মাসের জন্য পিছিয়ে যাবে, এবং নভেম্বরের আগে হয়তো আর নির্বাচনের প্রশ্নও তোলা যাবে না। তার মানে এপ্রিলে নির্বাচনটা যে জায়গায় নিয়ে রাখা হয়েছে, এটার কোনো রকম কোনো কোয়েশনিং নেই। কারণ আমরা এখন পর্যন্ত মাঠে যারা শক্তি আছে, তারা নির্বাচনের এই তারিখ বাদে আর সব জায়গায়ও তারা তাদের মধ্যে ঐক্যমত্যের মধ্যে নেই। বিশেষ করে আবারও বলছি, নির্বাচন যেহেতু টেকনিক্যালি নির্বাচন কমিশন করে, টেকনিক্যালি বলছি, এবং এনসিপির দাবিটা আমার কাছে খুবই হাস্যকর বলে মনে হয়। অনেকবার বলেছে, আবার একটু বলি, সেটা হচ্ছে যেই গ্রাউন্ডে তারা আপিল করে না, এই গ্রাউন্ডে তারা নির্বাচন কমিশনকে বিএনপির পক্ষপাতিত্ব করা বলছে। তো তারা নির্বাচন কমিশন রায় না মেনে, মানে যারা বিশ্বাস মেয়র হয়েছেন সে রায় না মেনে, না যারা তাপসী মেয়র, এই অ্যাপিল করতে হবে কিনা জানি না। এবং তার চাইতে জরুরি কথা, দীর্ঘদিন থেকে আমরা এই আলাপ করেছি, বাংলাদেশে আসলে নির্বাচন কমিশন কিছু না। এই আলাপ তো, ওনারা অনেক ছোট মানুষ, আমরা বছরের পর বছর এই আলাপ করেছি, লিখেছি। যখন শেখ হাসিনা বলতেন সরকার নিয়ে মাথা ব্যথা কি, তিনি যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলেন যে আমরা খুবই শক্তিশালী একটা নির্বাচন কমিশন তৈরি করব, তখন আমরা একটা কথা বলেছি, এমনকি নির্বাচন কমিশন যদি বিএনপিও বানিয়ে দেয়, বিএনপির লোক দিয়েও বানিয়ে দেয়, তারপরও বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। খুব গুরুত্বপূর্ণ একটা উদাহরণ আমরা ক্রমাগত সামনে এনেছি।
বিচারপতি রৌফের কমিশন যেটা এরশাদ পতনের পর 91 সালে একটা দুর্দান্ত নির্বাচন উপহার দিয়েছিল জাতিকে, সেই রৌফ কমিশনে বিএনপির সময়ে মাগুরার নির্বাচনটা ঠিকঠাক করতে পারেনি। আমরা বহুদিন থেকেই জানি নির্বাচন কমিশন না আসলে বাংলাদেশের নির্বাচন কেমন হবে সেটা ডিপেন্ড করে সরকারের উপরে। তো এনসিপি যখন নির্বাচন কমিশনকে দায়ী করে নির্বাচন বয়কট করতে চাইবে, এটা একেবারে ঠুনকো যুক্তি। বাংলাদেশে যদি ডক্টর ইউনূসের সরকারের এই সময় ভালো নির্বাচন না হয়, তার দায় ডক্টর ইউনূস সরকারের। কিন্তু ওনারা তো ভাসুরের নাম মুখে আনবেন না, ডক্টর ইউনূসের সরকারের নাম তারা মুখে আনবেন না, তারা নির্বাচন কমিশনকে ভিলেন বানানোর চেষ্টা করছেন। এটা একেবারে ফালতু, একেবারে অপ্রয়োজনীয়, কিন্তু তারা এটা বানাচ্ছেন। তাতেই বোঝা যায় এটাকে কেন্দ্র করে আসলে তারা একটা প্লট তৈরি করছেন। সেই প্লটটা হচ্ছে নির্বাচনকে পিছিয়ে দেওয়া যায় কিনা সেই প্লট। উনি বলবেন আমি তো দীর্ঘদিন থেকে বলেছি, আমরা তো আগেই বলেছি, আমরা তো হঠাৎ করে নামিনি। হঠাৎ করে নামার ক্ষেত্রে তাদেরকে যারা বুদ্ধিদাতা আছেন তারা এই বুদ্ধি তাদেরকে দিচ্ছেন, এবং এই বুদ্ধিটা আমরা খানিকটা ধরতে পারছি গত কয়েক মাস থেকে। ওনারা বলার পর থেকেই ইনফ্যাক্ট আমি এটা নিয়ে কথা বলছি, এবং আমি জামায়াত কয়েকদিন দেখেছি তারা ঐকমত্য কমিশনের সাথে আলোচনার পর বেরিয়ে তারা নির্বাচন কমিশন পুনর্গঠনের আলাপ তুলেছেন। সুতরাং জামায়াতও খানিকটা আওয়াজ দিয়ে রেখেছে, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি এনসিপির সাথে তাদের অ্যালাইনমেন্ট আছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে যখন এনসিপি মাঠে নামলো, কেউ কেউ বলবেন এনসিপি নামে নেয়, আসলাত আব্দুল্লাহ নেমেছে, এগুলো ফালতু কথা। এসব নাটক টাটক সরিয়ে রেখে আমরা যদি বলি এনসিপি নেমেছে, কারণ পরবর্তীতে এনসিপি জনাব নাহিদের নেতৃত্বে সেখানে গেছেন, সেখানে জামায়াতের গুরুত্বপূর্ণ নেতা ইনফর্মালি গিয়ে হাজির হয়েছেন, দলবল নিয়ে, ছাত্র শিবির গেছে। সো তাদের এই অ্যালাইনমেন্টটা আছে, এবং নির্বাচন কমিশন নিয়ে তারা যে ধরনের বক্তব্য দিচ্ছেন সামনে এটা হতে যাচ্ছে, সেই বিবেচনায় কোনোভাবেই নির্বাচন এপ্রিলে হওয়া উচিত হবে না। কারণ আমাদের একটা স্পেস লাগবে, বাই এনি চান্স নির্বাচনের নিয়ে যদি কোনো গোলযোগ তৈরি হয় সেটা পেছিয়ে যাতে নির্বাচনটা হওয়ানোর জন্য একটা সময় পাওয়া যায়। সেই বিবেচনায় কোনোভাবেই ফেব্রুয়ারির পর নির্বাচন যেতে পারে না, ডিসেম্বরেই সবচেয়ে ভালো, কারণ তাহলে আমরা আরও বেশি স্পেস পাবো। আর ফেব্রুয়ারি হলেও অন্তত যাতে কোনো ঝামেলা বা গোলযোগও যদি হয় সেটা সারিয়ে এপ্রিলের মাঝামাঝির আগে এখন যেটা বলা হয়েছে সেই সময়টা থাকে। সুটেবল টাইম না, কিন্তু সেটা অন্তত একটা শেষ একটা আপৎকালীন অবস্থা হিসাবে থাকে। এপ্রিলে যদি হয়, একটা ঝামেলা যদি তৈরি হয়, এই নির্বাচন 26 সালের শেষ ছাড়া হবে না ফর শিওর। এবং সেটাই সম্ভবত একটা কারণ এটা হতে পারে যে এটা এপ্রিলে এনে ঠেকানো হয়েছে। যদি সেটা হয়ে থাকে, এটা দেশের জন্য একটা বিরাট ঝুঁকি তৈরি করছে, এবং এই ঝুঁকি অল্প, সম্ভাব্যতা যদি অল্প থেকে থাকে, আমরা এটা নিয়ে শোরগোল করব যাতে নির্বাচনের তারিখের ব্যাপারে সরকার এলাচ দিলাম, চা পাতা দিলাম, চিনি দিলাম সামান্য, একটু চা বানাবো কাকুর জন্য। না দেখেন, সিরিয়াস হওয়ার কিচ্ছু নাই। সিরিয়াস হয়ে কে কি করতে পারছে জীবনে? আসুন মজা করি, তবে এই মজা অনেক দূর যাবে। যুক্তরাজ্যে আওয়ামী লীগ সরকার পতনের আগে এবং পরে বা অতীতেও বাংলাদেশের সরকারগুলোতে যখনই ক্ষমতার পরিবর্তন ঘটেছে, আমরা দেখেছি বাংলাদেশ থেকে কিভাবে ক্ষমতায় থাকাকালীন টাকা পয়সা লুইটা পাইটা পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোতে নিয়ে যায় এই দেশের কথিত মালিকরা। তো আপনারা জানেন যে আজকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যুক্তরাজ্য সফরে যাচ্ছেন। যাবার ঠিক আগ মুহূর্তেই বের হয়ে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য। অলরেডি টিউলিপ কিছুটা টেনশনে আছেন, ডক্টর ইউনূসকে চায়ের দাওয়াত দিয়েছেন যদি বিষয়টার একটা সমাধান করা যায়। কিন্তু বাকিদের কি ব্যবস্থা হবে? সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের কি হবে বাকি আওয়ামী লীগের সেই সকল নেতাকর্মীদের যারা গেল 17 বছর অনেক টাকা লুটপাট করে অন্তত যুক্তরাজ্যে টাকা পয়সা জমাইছেন, আপনাদের জন্য দুর্দিন আসা শুরু হচ্ছে। পাচার হওয়া অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনতেই যুক্তরাজ্য এবং ইউরোপ সফরে যাচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা। দর্শক, আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আজকে যখন ঢাকা ত্যাগ করবেন, তো মূল এজেন্ডাটা কি এই সফরের? আমরা দেখলাম যে এই সফরের মূল এজেন্ডা হিসেবে থাকছে যুক্তরাজ্যে পাচার হয়ে যাওয়া বাংলাদেশের যে টাকা পয়সা সেগুলোকে ফিরিয়ে আনা। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে বলে আমাদের নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আর কেউ কেউ বলছেন যে একটি নির্বাচিত সরকার গঠনের আগে এমন কূটনৈতিক সফরের কার্যকারিতা সীমিত হতে পারে। এখানে আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যেহেতু দায়িত্ব গ্রহণের পর এটা এই প্রথম তার ইউরোপ সফর, এই সফরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী রাজা চার্লস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের সাথে বৈঠকে মিলিত হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর সেই বৈঠকগুলোর মধ্যে অগ্রাধিকার ভিত্তিক আলোচনা হচ্ছে যে টাকা পয়সা বাংলাদেশ থেকে বের হয়ে গেছে সেগুলোকে ফিরিয়ে আনা। তবে কেউ কেউ বলছেন যে একটা অনির্বাচিত সরকার কতটুকু এই ক্ষেত্রে আবার সফল হবে। আর আমরা যদি দেখি আপনার ইতিহাস থেকে আমরা আসলে কি শিক্ষণীয় আছি, ইতিহাস থেকে শিক্ষণীয় হচ্ছে বাংলাদেশ থেকে যখন টাকা পয়সা বের হয়ে যায়
এই টাকা পয়সাটাকে ফেরত আনা অনেক কষ্টকর হয়। আবার ধরেন সরকার পরিবর্তনের পর আমরা যে অঙ্কগুলো শুনি, যেমন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আমরা প্রতিনিয়ত শুনতাম যে জনাব তারেক রহমান বাংলাদেশ থেকে লাকিজ ভৈরা তারপর আরাফাত রহমান কোকো তিনি জীবিত থাকাকালীন অনেক টাকা তারা সিঙ্গাপুরে যুক্তরাজ্যে পাচার করে দিয়েছেন। তো আওয়ামী লীগ সরকার 17 বছরে আসলে কত টাকা পাচার হওয়াটা ফিরাই আনতে পারছেন, এটার স্ট্যাটিস্টিক্স শুধুমাত্র সংবাদ সম্মেলনে আমাদের এমপি মন্ত্রীরা বা প্রেস যেই সেকশন আছে তারা যা বলে এগুলাই বিশ্বাস করতে হয়। কিন্তু নথি আকারে, কাগজ কলম আকারে কোন নেতার কত টাকা বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে, বা তারেক রহমানের টাকাটাই এখনো, এটা পরবর্তী সময় দেখা গেল যেগুলো মিথ্যা মামলা, সব মামলা কিন্তু এখন ঝরে গেছে হাইকোর্ট থেকে, যে এগুলা রাজনৈতিক মামলা ছিল। তো ওই রকম অনেক মামলা থাকে, বাট প্রকৃতপক্ষে কি বাংলাদেশ থেকে টাকা পাচার হচ্ছে না? হচ্ছে, বিলিয়নস অফ ডলার হচ্ছে, কিন্তু এগুলাকে ফিরাই আনাটা এত সোজা না। আবার ধরেন যুক্তরাজ্য একসময় তো লুটপাটকারী রাষ্ট্র ছিল, আমেরিকা বলেন, যুক্তরাজ্য বলেন, ফ্রান্স বলেন, যে ঔপনিবেশিক সাম্রাজ্যগুলো তারা পৃথিবী জুড়ে চালিয়েছে, এখনো চলছে। আফ্রিকাতে দেখেন, পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধাতু আফ্রিকাতে আছে, কিন্তু সেই দেশের মানুষ খাইতে খানা পায় না। কেন? এই রাষ্ট্রগুলোর কারণে। তো এই রাষ্ট্রগুলোতে নিয়ে যারা টাকা পয়সা লগ্নে ইনভেস্ট করছে, যারা বিলিয়ন ডলার না মিলিয়ন ডলার ইনভেস্ট করলে সিটিজেন দিয়ে দেয়, সেই দেশগুলো আবার এত সহজেই এই টাকাগুলো বাংলাদেশে ফেরত দিবে এইটা আবার আমার মনে হয় না। তবে কিছু কিছু টার্গেটেড ব্যক্তিবর্গ যারা আছেন তাদের কিছু টাকা হলেও ফেরত আসবে বলে দাবি করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। আমরাও চাই একটা মাইল ফলক তৈরি হোক, যে সরকারে যে যখন থাকে তারা যে টাকা পয়সাগুলো পাচার করে এগুলো নিয়ে যেন পৃথিবীর অন্য কোনো দেশে আরামায়েশ করে ভোগ করতে না পারে। তাহলে কি হবে? পরবর্তী সরকারদের জন্য একটা মাইল ফলক তৈরি হবে যে ইয়েস, লুট করে নিতে পারো, সেই দেশ থেকে টাকাও আসবে, সাথে ফ্রিতে আসামি হিসেবে তোমাকে ব্যাক করতে হবে। এরকম একটা এক্সাম্পল যদি ক্রিয়েট। টিউলিপ সিদ্দিকী নাটকীয়ভাবে, ড্রামাটিক্যালি একটা চিঠি লিখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিকতা, তো সেই যে আন্তর্জাতিক যে লবি তার রয়েছে, সেই লবির ক্ষেত্রে যদি আপনি বিচার করেন, বিশ্লেষণ করেন, তাহলে একমাত্র আওয়ামী লীগের সেই আন্তর্জাতিক লবিটা রয়েছে যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ইন পার্সন যোগাযোগ রক্ষা করতে পারে। সেই প্রসঙ্গে পরে আসবো, তার আগে যেটা বলে নিই সেটা হলো তিনি যে লন্ডন যাবেন, যেটি আমরা কল্পনা করিনি, আমাদের মস্তিষ্কে যেটা আসেনি, সেটি হলো শেখ হাসিনার বোনের মেয়ে, ব্রিটিশ সংসদ সদস্য, প্রায় 4 বার যিনি এমপি হয়েছেন, এবং ব্রিটিশ সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন, খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন, এবং বর্তমান যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তার খুব ঘনিষ্ঠ বন্ধু। সেই টিউলিপ সিদ্দিকী নাটকীয়ভাবে, ড্রামাটিক্যালি একটা চিঠি লিখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। চিঠির ভাষা খুবই চাতুর্যপূর্ণ, খুবই প্রফেশনাল, এবং এই চিঠিটি ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটা লায়াবিলিটিস হয়ে পড়েছে, ইতিবাচক এবং নেতিবাচক অর্থে। নেতিবাচক হলো যে চিঠিতে টিউলিপ সিদ্দিকী তাকে একবারও অন্তর্বর্তীকালীন সরকারের চিফ অ্যাডভাইজার বা রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান কোনো কিছু সম্বোধন করেননি। তার কাছে যে সকল অভিযোগ করেছেন, যে সকল কথাবার্তা বলেছেন, তাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কর্মকাণ্ড, তার সরকারের কর্মকাণ্ডকে তিনি চ্যালেঞ্জ করে দিয়েছেন। তো এই চিঠির ভাষা তার জন্য অবমাননাকর, এগুলো এক। দ্বিতীয়ত, তিনি এই চিঠিটি লিখেছেন অন বিহাফ অফ ব্রিটিশ পার্লামেন্ট, অর্থাৎ তিনি ব্যক্তি টিউলিপ সিদ্দিকী নন। তিনি সেখানে উল্লেখ করেছেন তার রাজনৈতিক পরিচয়, তিনি বর্তমানে সংসদ সদস্য এবং হি ইজ রিপ্রেজেন্টিং দ্য ব্রিটিশ গভর্নমেন্ট অ্যান্ড ব্রিটিশ পার্লামেন্ট। তো ব্রিটিশ পার্লামেন্টের একজন মেম্বার অফ পার্লামেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার জন্য একটা চিঠি লিখেছেন, সেটা যে ভাষায় হোক না কেন, এটা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস রিফিউজ করেন, এটি ব্রিটিশ জাতির আত্মাভিমানে লাগবে। ব্রিটিশ এবং আমেরিকান তাদের সঙ্গে যারা কাজ করেছেন, মূল ব্যাপার হলো তাদের দেশে যদি আপনি একটা রাস্তার ছোট প্রাণীকে অপমান করেন, সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য তারা যে কোনো মাটিকে ধুলায় মিশিয়ে দিতে পারে, এবং এটাই তাদের আভিজাত্য। এবং যখন যে রাষ্ট্র ক্ষমতায় থাকে তারা সবসময় এইভাবে তাদের আভিজাত্য তারা ফুটিয়ে তোলে। যেমন দেখা গেল মুসলমানরা খুব যখন ক্ষমতাধর, তখন হাজ্জাজ বিন ইউসুফের একটা চিঠির মর্যাদা দেয়নি সিন্ধু রাজ দাহির, এই জন্য তিনি সিন্ধু দখল করে নিয়ে গেলেন। আবার দেখা গেল যে গজনীর সুলতান মাহমুদ, তো তিনি ভারত আক্রমণ করেন একের পর এক। তো এর পিছনে দেখা গেল যে তার কথা কেউ মানে। তো এরকম অসংখ্য ঘটনা রয়ে গেছে। তো সেইভাবে ব্রিটিশ আমেরিকানরা এখন মনে করে দে আর দ্য লর্ড অফ দ্য রিংস, তারা সারা পৃথিবী শাসন করছেন। তো কাজেই তাদের যে কোনো একটা নাগরিক, এমপি তো দূরের কথা, মন্ত্রী তো দূরের কথা, যে কোনো একটা নাগরিক তাকে কোনো একটি রাষ্ট্র যদি অপমান করে, কষ্ট দেয়, তাহলে সেই রাষ্ট্রের বিরুদ্ধে তারা রীতিমতো যুদ্ধ ঘোষণা করে। তো সেদিক থেকে টিউলিপ সিদ্দিকী যে চিঠিটা লিখেছেন,
এটিকে ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে মূল্যায়ন করবে তার উপর ব্রিটিশ সরকারের সঙ্গে তার সম্পর্ক নির্ভর করবে। এইরকম একটা কূটনৈতিক জটিলতায় টিউলিপ সিদ্দিকী তাকে ফেলে দিয়েছেন এবং সেটি নিয়ে এখন আলোচনা হচ্ছে। তো কই বিএনপির সঙ্গে আলোচনা হবে সেটা বাদ দিয়ে এখন টিউলিপ সিদ্দিকের সঙ্গে আলোচনা হবে, কি হবে না ইত্যাদি নিয়ে কথাবার্তা হচ্ছে। অর্থাৎ ঘুরে ফিরে আমরা আওয়ামী লীগকে, টিউলিপ সিদ্দিকী, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আবার একই সমীকরণে আনতে বাধ্য হচ্ছি। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা কঠোর সমর্থক তারা নানা রকম ব্যঙ্গ করছেন। টিউলিপ সিদ্দিকী যদি তার কাছ থেকে তার কাছে পা ধরে মাপ চায়, কান ধরে উঠা বসা করে তার নামে, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে, তো এরকম কথাবার্তা বলা হচ্ছে। কিন্তু যেভাবেই আপনি বলেন না কেন আলোচনাটা তারেক রহমান ভার্সেস ডক্টর মোহাম্মদ ইউনূস এখান থেকে সরে গিয়ে টিউলিপ সিদ্দিকী ভার্সেস ডক্টর মোহাম্মদ ইউনূস হয়ে গেছে। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো, বাস্তবভাবে আপনাকে জানতে হবে বর্তমান ফ্রান্সের যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, তার সঙ্গে শেখ হাসিনার ব্যক্তিগত বন্ধুত্ব সম্পর্ক আপনারা সবাই জানেন, এবং তার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক সব মিলিয়ে ইমানুয়েল ম্যাক্রো সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্ক আছে। কিন্তু যখন শেখ হাসিনার প্রশ্ন আসছে তখন ইমানুয়েল ম্যাক্রো ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওভাবে সম্মান করেননি। অতি সম্প্রতি ফ্রান্সে একটা বৈঠক হওয়ার কথা ছিল এবং সেই বৈঠকে তিনি সাইড লাইনে ম্যাক্রোর সঙ্গে একটা বৈঠক করার চেষ্টা করেছেন, কিন্তু ম্যাক্রো সেটা অ্যাভয়েড করেছেন। ইট মিনস ফ্রান্সের সাথে, ম্যাক্রোর সাথে শেখ হাসিনার যে সম্পর্ক, ওই সম্পর্কটা এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য গলার কাটা হয়ে গেছে, আর শেখ হাসিনার জন্য ইটস এ প্লাস পয়েন্ট। সিমিলারলি ব্রিটিশ রাজনীতিতে আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন সেখানে তাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবং শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, লেবার পার্টিকে ক্ষমতায় আনার জন্য ব্রিটেনে যে সকল আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন, দে হ্যাড এ হিউজ ইনভেস্টমেন্ট। অনেকে অভিযোগ করেন যে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা গেছে ইংল্যান্ডে টিউলিপ সিদ্দিকী এমপিকে বানানোর জন্য এবং লেবার পার্টিকে ক্ষমতা আনার জন্য। এই একই ঘটনা ঘটেছে। আবার অনেকে যেমন বলেন যে ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা আনার জন্য শেখ হাসিনা হিউজ ইনভেস্টমেন্ট করেছেন, সেখানে হিউজ ইনভেস্টমেন্ট করেছেন। তো হিউজ ইনভেস্টমেন্ট করার কারণে কি হচ্ছে, আপনি দেখেন জয় সেখানে 1 ঘন্টার নোটিশে আমেরিকাতে নাগরিকত্ব পেয়ে গেল। এটা সম্ভব না, আমেরিকার মতো জায়গাতে এত ইজি নয়। এবং আমেরিকার মতো জায়গাতে যেখানে আমরা বলছি যে সে 10,000 কোটি টাকা, 20,000, 50,000, যে যার মতো করে 1 লক্ষ কোটি টাকা জয় পাচার করেছে, কিন্তু যেখানে ডোনাল্ড ট্রাম্পের টাকার লেনদেন নিয়ে মামলা হয়, যেখানে সামান্য একটু অ্যাকাউন্টিং গন্ডগোলের কারণে মার্ক জাকারবার্গ, ফেসবুকের মালিক, তাকে আদালতে দাঁড়িয়ে থাকতে হয়, যেখানে ইলন মাস্ককে ছিটকে পড়তে হয় ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে, যেখানে বিল গেটস থেকে শুরু করে অ্যাপেল তাদের বিরুদ্ধে মামলা হয়, তার আগে আদালতে দাঁড়িয়ে থাকেন হাত জোড় করে। তো সেখানে জয় বাংলাদেশ থেকে 1 লক্ষ কোটি টাকা সেখানে নিয়ে গেছেন, যদি সত্য হয় তাহলে তিনি এখনও কেন অ্যারেস্ট হননি, তাকে কেন জেলে যেতে হয়নি, FBI কেন তাকে ব্যবস্থা নিচ্ছে না? ইট মিনস দুটোর একটা মানে ঘটিত, অর্থাৎ সরকারের সাথে তার এমন একটা সম্পর্ক যে সমস্ত যা কিছু টাকা পয়সা নিয়েছে এটা আমেরিকা কাউন্ট করছে না, অথবা দেখা গেল তিনি কিছুই করেননি। দুটোর একটা। সামহাউ আমেরিকাতে যে আওয়ামী লীগের একটা লবিং গ্রুপ রয়েছে এবং সেটা স্ট্রং, যা কিনা এখনো জয়কে সেখানে শক্তিশালী করে রেখেছে। একইভাবে কানাডাতে পুতুলকে শক্তিশালী করে রেখেছে। অনেক কথা বলা হচ্ছে কানাডাতে এত টাকা পাচার করছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু পুতুলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো হয়ই নাই, উল্টো থাকে WHO-তে একটা বড় পদে দেওয়া হয়ে গেল। তো শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্ক, তার সঙ্গে সঙ্গে ফ্রান্সের সম্পর্ক, ফ্রান্সের পরে ইংল্যান্ডের সাথে তার যেটা পারিবারিক সম্পর্ক, এবং আরও একটা ব্যাপার হলো নিউজিল্যান্ড বা ফিনল্যান্ডের এক মন্ত্রী মেয়ে বিয়ে করেছেন শেখ রেহানার ছেলে ববি, এবং ফিনল্যান্ডের পুরো রাজনীতির নিয়ন্ত্রক ওই পরিবারটি। তাহলে কি হলো দেখেন, ফ্রান্স, ফিনল্যান্ড, ইংল্যান্ড, আমেরিকা, ভারত, এইগুলো যে রাষ্ট্র যার সঙ্গে পারিবারিক একটা সম্পর্ক আওয়ামী লীগ এবং শেখ হাসিনা গড়ে তুলেছে। এর বাইরে ভুটান যদি ধরেন, এখন ভুটানের যে রাজা জয়ের সরাসরি ক্লাসমেট, ভুটান দেন একেবারে কোনো দেশে যদি না হয়, ভুটানের যে রাজা সেখানে তো সবকিছু তাদের আন্ডারে, জয়ের ক্লাসমেট, সরাসরি ক্লাসমেট, একসাথে পড়াশোনা করেছেন হার্ভার্ডে। এই গেল ভুটানের কথা। মধ্যপ্রাচ্যে যান, বাদশাহ সালমান, আপনার মনে আছে বাদশাহ সালমানের যে ছেলে মোহাম্মদ বিন সালমান, যিনি এখন সারা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, তিনি এই শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতেন তাহলে এই ওনার তো পতন হলো তো 2025 সনে, এই 25 সনে জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে প্রিন্স সালমানের বাংলাদেশ আসার কথা ছিল, এবং দেয়ার ওয়াজ এ হিউজ সাউদি ইনভেস্টমেন্ট। তারা এখানে রিফাইনারি করা থেকে শুরু করে সবকিছু করার একটা প্ল্যান ছিল, এবং ইটস এ পার্সোনাল রিলেশনশিপ বিটুইন শেখ হাসিনা এবং যাকে বলা হয় সৌদি আরব। কাতার, এই যে কাতারের যে বর্তমান আমিরের যে বাবা, তার সঙ্গে শেখ হাসিনার ব্যক্তিগত বন্ধুত্ব, তার পার্সোনাল ফ্রেন্ডশিপ, আই নো, আমি সাক্ষ্য দিয়েছি, চ্যালেঞ্জ দিয়ে এটার সাক্ষ্য দিচ্ছি। তো কাজেই কাতারের আমির কোনো অবস্থাতেই এই পারিবারিক সম্পর্কে বাইরে যাবেন না, এবং তার বাবা যেহেতু এখনো আছেন, তো
তো এই যে ঘটনাগুলো ঘটছে, অর্থাৎ আওয়ামী লীগের যে আন্তর্জাতিক কানেক্টিভিটি, সেই আন্তর্জাতিক কানেক্টিভিটির যদি প্রেশার থাকে, সেই প্রেশারটা ডক্টর ইউনূসের যে আন্তর্জাতিক কানেক্টিভিটি আছে এর সঙ্গে একটা সমঝোতা হওয়ার সম্ভাবনা থেকে যায়। যে সমঝোতাটা রাজনীতিতে আসলে কোনো কিছুই অসম্ভব নয়, কোনো কিছু অসম্ভব নয়। আমি যেটা বললাম যে এই যে সমঝোতা, যেটা দেখেন যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আওয়ামী লীগের হয়, আওয়ামী লীগের সঙ্গে যদি জামাতের হয়, জামাতের সঙ্গে যদি এনসিপি থাকে, তা এনসিপি, আওয়ামী লীগ, ইউনূস এরা যদি সব এক হয়ে যায়, অপোজিট সাইডে যদি বিএনপি একা থাকে, তার সাথে সাথে ছোট ছোট দলগুলো থাকে, আপনি রাজনীতিতে দেখেন তো কতটা জটিল হয়ে যায়। এই যে আমি যে যুক্তি যে কথাগুলো বললাম, এই সবই কিন্তু মানে দার্শনিক দৃষ্টিকোণ থেকে যুক্তিগুলো উপস্থাপন করা, এটার একটারও কিন্তু কোনো রিয়েলিটি নেই, কিন্তু ঘটনাগুলো ঘটে যাচ্ছে। এবং এই যে যেমন টিউলিপ সিদ্দিক এরকম একটা চিঠি লিখবে, এরকম একটা ঘটনা হবে, আমি তো কল্পনা করিনি। আগামীতেও এর চেয়েও জটিল এবং আশ্চর্য ঘটনা ঘটে যেতে পারে। ভারত যেভাবে জেদ ধরে আছে, ভারতের সাথে সম্পর্ক করতে গেলে ডক্টর মোহাম্মদ ইউনূস তো আমরা এখন সবাই নিশ্চিত যে তিনি এপ্রিল মাসে নির্বাচন কথা বললেও এপ্রিল মাসে তিনি যাবেন না। তো তাকে যদি দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে হয়, তাকে অবশ্যই ভারতের সাথে বন্ধুত্ব করতে হবে, নো ওয়ে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি অর্থাৎ শেখ রেহানার মেয়ে, ব্রিটিশ এমপি, ব্রিটিশ সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক, তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ চেয়ে একটি চিঠি দিয়েছেন। অর্থাৎ বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি মিটিং করতে চান এবং সেই মিটিংয়ের উদ্দেশ্য তার ব্যক্তিগত অনেক বিষয় নিয়ে আলোচনা করা। কারণ টিউলিপ সিদ্দিককে কেন্দ্র করে নানা ধরনের সমালোচনা বর্তমান সরকারের পক্ষ থেকে করা হচ্ছে, দুদকে নানা রকমের তদন্ত করা হচ্ছে, যেগুলো একটাও প্রমাণ করা সম্ভব হয়নি বলে তার দাবি। এবং বাংলাদেশ কেন্দ্রিক এই রকমের সমালোচনার কারণে টিউলিপ সিদ্দিক তার যে সরকারি দায় দায়িত্ব, সেই দায় দায়িত্ব থেকেও ব্রিটেনে তিনি পদত্যাগ করেছেন। এরকম অনেক ঘটনা ঘটেছে, কিন্তু টিউলিপ সিদ্দিক এখন পর্যন্ত ব্রিটেন সরকারের সমর্থন পেয়ে আসছেন। ব্রিটেন সরকার তাকে গ্রিন সিগন্যাল দিয়েছে যে তিনি তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো দুর্নীতির প্রমাণ মেলেনি। নিজেকে এক ধরনের স্বচ্ছ পরিষ্কার রাখার জন্যই তিনি তার দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন, এমন দাবিও তার পক্ষের লোকজন করে থাকেন। টিউলিপ সিদ্দিকের সাথে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস কি দেখা করবেন? দেখা করে তার কথা শুনবেন এবং তার কথা শুনে তার বিরুদ্ধে যে ধরনের অপপ্রচার করা হচ্ছে বলে তার দাবি, সেগুলো কি রোহিত করবেন? সেই প্রশ্নটা সামনে এসে গেছে। এবার কি হবে? কালকে প্রধান উপদেষ্টা যখন ইংল্যান্ড সফরে যাচ্ছেন, যখন রাজার সঙ্গে দেখা করবেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, টিউলিপ সিদ্দিকের সঙ্গেও কি দেখা হবে তার? বাংলাদেশের প্রধান উপদেষ্টা লন্ডন সফরে যাচ্ছেন এবং সেখানে টিউলিপ সিদ্দিক, শেখ রেহানার কন্যা, তিনি প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়ে একটি চিঠি দিয়েছেন। সেই চিঠির সত্যতাও বাংলাদেশের সরকার থেকে মেনে নেওয়া হয়েছে। তিনি চিঠি দিয়েছেন এবং প্রধান উপদেষ্টার তিনি সাক্ষাৎ চেয়েছেন। উদ্দেশ্য তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ করা হচ্ছে, সেই দুর্নীতির ব্যাপারে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলা এবং অহেতুক দুর্নীতি করা হচ্ছে সেটা তাকে বোঝানো। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।